সিপিআইএম এর রাজ্য সম্মেলনে ধর্মীয় স্থানের ছবি ডানকুনিতে চলছে। সিপিআইএম এর রাজ্য সম্মেলন, বামেদের রাজ্য সম্মেলনে ধরা পড়েছে বিভিন্ন ধর্মীয় জায়গার ছবি, আর এ নিয়েই সিপিআইএম কে কটাক্ষ শাসক বিরোধী শিবিরের। সিপিআইএম এর রাজ্য সম্মেলনে ধর্মীয় স্থানের ছবি ডানকুনিতে চলছে। সিপিআইএম এর রাজ্য সম্মেলন, বামেদের রাজ্য সম্মেলনে ধরা পড়েছে বিভিন্ন ধর্মীয় জায়গার ছবি, আর এই নিয়েই সিপিআইএম কে কটাক্ষ শাসক বিরোধী শিবিরের। এই কটাক্ষ না করে এই রকমের মনোভাব থেকে মানুষকে যুক্ত করে হুগলি জেলার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ওরা চলার পথ দেখাক না, কোনো আপত্তি নেই তো। কিন্তু আমরা কেন মন্দির, মসজিদ, গির্জা এই কারোর মধ্যে ফারাক করি না, এটা তো হচ্ছে ওদের দুঃখ। ওরা এক জায়গায় গিয়ে বলবে আমি মন্দিরে আছি, এক জায়গায় গিয়ে বলবে আমি মসজিদে আছি, আরেক জায়গায় গিয়ে বলবে আমরা গির্জায় আছি। আর আমরা বলি আমরা মন্দির, মসজিদ, গির্জা না, আমরা মানুষকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আছি। যেহেতু ভোট বৈতরণী সামনে এসে গেছে, বিধানসভা ভোট, ওদের এখন এই ভোটের সুশ্রী পুরপড়া শরীফের, তারকেশ্বরের মন্দিরের এইসবের ছবি দিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছে যে আমরা ধর্মনিরপেক্ষ, আমরা প্রত্যেকটি মানুষের কাছে সমান। কিন্তু মানুষ জানে এটা কত বড় একটা কলঙ্ক পশ্চিমবঙ্গের ইতিহাসের বুকে। 34 বছরের ইতিহাস মানুষ ভুলে যায়নি এবং আগামী 340 বছরেও ভুলবে না এই সিপিএমের ইতিহাস। মানুষের থেকে ভোট আশা করার জন্য, ভিক্ষা করার জন্য এখন মুনি, ঋষি, মনীষী, ফুরফুরা শরীফ, তারকেশ্বর মন্দির সব কিছুই লাগছে। নতুন চিন্তাভাবনা ওনারা করেছেন, তাতে যদি শূন্য থেকে 1-2 উঠতে পারেন। আমরাও বলি আপনারা শূন্য থাকলে আপনাদের দেখতে খারাপ লাগে, অনেক দিনের দল, সাংগঠনিক দল, আপনারা যে পুজো, আচ্ছা, মন্দির, মসজিদ এইসব এখন নতুন করে টাঙিয়ে যদি 1-2 আসন পান, তার জন্য আমাদের শুভেচ্ছা রইল। কলকাতা এসটিএফ এর অভিযানে পর্দা ফাঁস। রাঁচি গিরিডি পুলিশের সহায়তায় ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার হদিশ। আরো একবার আপনাদেরকে জানাবো, কলকাতা এসটিএফ এর অভিযানে পর্দা ফাঁস। রাঁচি গিরিডি পুলিশের সহায়তায় ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার হদিশ। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কি জানা যাচ্ছে? দেখা একেবারেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ঝাড়খণ্ডের গিরিডি পুলিশের যৌথ অভিযানে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল তারা, এবং সেখান থেকে প্রায় 10টি অর্ধ সম্পন্ন অত্যাধুনিক 7.65 mm এর পিস্তল এবং অস্ত্র তৈরি করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, এই অস্ত্র কারবারি যে চালাচ্ছিল সেই মালিক সহ মোট 5 জন দক্ষ যারা শ্রমিক রয়েছেন তাদেরকে গ্রেফতার করেছে এসটিএফ। তুমি জানো এর আগেও কলকাতা এসটিএফ এর অভিযানে একাধিক জায়গা থেকে এরকম অস্ত্র সহ বেশ কিছু দুষ্কৃতীদের গ্রেফতার করা ছিল। সেক্ষেত্রে অস্ত্রগুলো কোথা থেকে সাপ্লাই হচ্ছিল এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গোপন অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগেও বিহার থেকে এবং ইউপি থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, এবং ঝাড়খণ্ড পুলিশের সহায়তা এবং দুজনের যে যৌথ অভিযান, কলকাতা এসটিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানের ফলেই কিন্তু এই গিরিডি পুলিশের অন্তর্গত একটি এলাকা থেকে বেআইনি অস্ত্র কারবারি হদিশ পায়, এবং মোট 10টি 7.65 mm এর পিস্তল, অর্ধসম্পন্ন এবং পিস্তল তৈরি করার অত্যাধুনিক মেশিন বাজেয়াপ্ত করা হয়, এবং মোট 6 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। জালে ভুয়ো ডাক্তার। ওড়িশা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় চুটিয়ে প্র্যাকটিস করছিলেন। জালিয়াতি ফাঁস হতেই ক্ষমা চাইলেন, তাতে লাভ হয়নি। ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার 1374 1347, এই রেজিস্ট্রেশন নাম্বারটা উড়িষ্যা ডাক্তার চন্দন দাস আমাদেরকে কমপ্লেন করেছে, আপনি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ডাক্তারি করছেন। হ্যাঁ, আমি তো ভুবনেশ্বরে আমার রেজিস্ট্রেশন। প্রথমে নানা কথা বলছিলেন, চেপে ধরতেই পর্দা ফাঁস। ধরা পড়ে গেলেন ভুয়ো ডাক্তার, চাইলেন ক্ষমা। আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে এভাবে আর ক্ষমা চাইছি। দুজনের নাম এক। চন্দন দাস একজন ওড়িশার ভুবনেশ্বরে ডাক্তারি করেন, আরেকজন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা। ওড়িশার ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে চুটিয়ে প্র্যাকটিস করেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন চেম্বারে। তার প্রেসক্রিপশনে লেখা সি দাস।
ডাক্তারি ডিগ্রি না থাকলেও প্রেসক্রিপশনে লেখা মেডিসিন, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ, যেমনটা লেখা ভুবনেশ্বরের আসল ডাক্তারের প্রেসক্রিপশনে। জালিয়াতির পর্দাফাঁস শনিবার, নন্দকুমারে গ্রেপ্তার ভুয়ো ডাক্তার। আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে এভাবে আর নির্যাতন করবেন না। আপনাদের বিব্রত কি? ক্ষমা চাইছি। डॉक्टर चंदन दास मेरा नाम है। पोस्ट ग्रेजुएट डिपार्टमेंट ऑफ मेडिसिन में मैं प्रोफेसर हूँ, IMS एंड सम हॉस्पिटल भुवनेश्वर में। आपका रजिस्ट्रेशन नंबर 13473। आपका रजिस्ट्रेशन नंबर पे तो ये डॉक्टर नकली करके डॉक्टरी कर रहा है ना। 5, 6, 7 साल से कर रहा है वो सब। मुझे पता है, लोग बोलते हैं मुझे, लेकिन मैं कुछ कर नहीं पाता हूँ ना। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। খেজুরির হেড়িয়ায় রোগী দেখেন চন্দন দাস। অভিযোগ, তার ভুল চিকিৎসায় প্রাণ যায় বিহারীলাল সেন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের। চিকিৎসকের সম্পর্কে খোঁজ খবর নেন বিহারীলালের ছাত্ররা। জানতে পারেন চন্দন দাস আসলে ভুয়ো ডাক্তার। তিনি উড়িষ্যার ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে রোগী দেখেন। এরপরে খেজুরির বিডিওর কাছে অভিযোগ জানান মৃত শিক্ষকের ছাত্ররা। বিষয়টি জানতে পেরে হেড়িয়ায় রোগী দেখা বন্ধ করে দেন ভুয়ো ডাক্তার। মৃত চিকিৎসকের ছাত্রদের দাবি, সম্প্রতি তারা জানতে পারেন নন্দকুমারে ভুয়ো ডাক্তার চন্দন দাস রোগী দেখছেন। তাকে সেখানে হাতে নাতে ধরা ছক কষেন। সাধারণ পেশেন্ট হিসেবে নাম লেখান 3 ছাত্র। চেম্বারে ঢোকার পর ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চান। চাপের মুখে ভেঙে পড়েন ভুয়ো ডাক্তার আর রোগী দেখবেন না বলে মুচলেখা দেন। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কার? ঠিক আছে, অন্য একজন ডাক্তার। অন্য একজন ডাক্তারবাবু, তো আপনি কেন নিয়ে চালাচ্ছেন? ঠিক আছে, আমি অন্যায় করছি, ক্ষমা চাইছি, আর কোনোদিন করবো না। না, কোনোদিন করবে না বললে হবে না। আপনারা দয়া করে আমাকে মাফ করে দেন, আমি হাত জোড়ো করে আপনাদের কাছে। কোনো পেশেন্ট আমার মারা গেছে এরকম আমি শুনিনি। বলেছে আপনি ক্ষমা চাইছি, আমি ক্ষমা করে দেন। না, ক্ষমা করবো না, আজ থেকে আমি স্টপ করলাম, আমাকে ক্ষমা। না, কি আমি ক্ষমা করার কে? যার বাবা মারা গেছে সবাইকে ক্ষমা চাইছি, আপনার কাছেও ক্ষমা চাইছি হাত জোড়ো করে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকম ভাবে চালিয়ে যাচ্ছেন। 6 মাস অন্তর চেম্বার পাল্টে দেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম। নিউজ 18 বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই সহযোগিতা করার জন্য। চন্দন দাসের আসল পরিচয় জানতে পেরে অন্য রোগীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। পোস্টারটা দেখেছেন? এই ডাক্তার আসবে, ওই ডাক্তার আসবে, দিয়া লোককে ভুল চিকিৎসা করে লোককে মাপ দিচ্ছে কেন? আর বিচার চাই, শাস্তি চাই। দোকানদারকেও শাস্তি দেওয়া উচিত। ও জানে না কোথা থেকে ডাক্তার, কোন ডাক্তার এসে আমি বসাচ্ছি, ভুয়া ডাক্তার নিয়ে আসা সবাইকে চিকিৎসা করাচ্ছেন, ওকে আগে ধরা উচিত। ঘটনাস্থলে যায় নন্দকুমার থানার পুলিশ। ভুয়ো ডাক্তার চন্দন দাসকে গ্রেপ্তার করে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। অন্যদিকে নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু, সিম কার্ড ব্যবহার করে একাধিক সাইবার অপরাধ। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার 3 জন। পুলিশের জালে 3 মোবাইল সিম কার্ড ব্যবসায়ী। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে 35টি সিম কার্ড, POS মেশিন, বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার হয়েছে। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত 172টি অভিযোগ দায়ের করা হয়েছে। জেলায় এখনো পর্যন্ত 4টি মামলা দায়ের। সবচেয়ে বেশি জাল নথি দিয়ে সিম কার্ড তৈরি হয়েছে মাল থানা এলাকায়। জাল সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে 3 জন গ্রেপ্তার এবং 35টি জাল সিম কার্ড, POS মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে পৌঁছলো কলকাতায়, ওনারা এখানে অ্যাক্টিভ করলেন, প্রি অ্যাক্টিভ। তারা ওনাদের কি সোর্স আছে কলকাতায় ওই প্রি অ্যাক্টিভ সিম কার্ডগুলো পৌঁছানো, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। সাবমার্সিবল পাম্প খারাপ হয়েছে, তার উপর টিউবওয়েলগুলিও বিকল, আর এতেই ধান্যকড়িয়া গ্রামীণ হাসপাতালে তীব্র জলসংকট। 3 দিন ধরে হাসপাতালে জল পেতে জেরবার। বুধবারের আগে এই জল সমস্যা না মেটার চরম আশঙ্কা। বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকড়িয়া গ্রামীণ হাসপাতাল। প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 রোগীর ভিড় হয় আউটডোরে। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে জলের কষ্ট। হসপিটাল চত্বরে কোথাও তো জল নেই, বিশাল তো সমস্যায় পড়তে হচ্ছে। ওই জন্য আমাদের বাড়ি থেকে জল আনতে হবে, আমাদের থাকতে হচ্ছে বলে। আমাদের ডেলিভারি পেশেন্ট, আমাদের সবসময় তো জলের তো অবশ্যই দরকার। বাথরুমে কি অবস্থা? বাথরুমে এরকম বাইরে থেকে জল এনে সব ব্যবহার করছে। বসিরহাট 2, বাদুরিয়া, হারোয়া, দেগঙ্গা এই 4টি ব্লকের বাসিন্দাদের কাছে বড় ভরসা ধান্যকড়িয়া গ্রামীণ হাসপাতাল।
কিন্তু এই হাসপাতালেই গত ৩-৪ দিন ধরে জলের তীব্র সংকট। জল নেই বাথরুমে, পানীয় জলও নেই। এর জেরে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেকেই। দীর্ঘদিন ধরে কলগুলো এখানে খারাপ আছে, এখানে কলের কোনো পরিষেবা নেই। গরিব মানুষ বাইরে থেকে সব জল কিনে এনে খাচ্ছে, দীর্ঘদিন ধরে সব অকেজ হয়ে আছে। বিএমএস এ জানিয়েছি, কিন্তু বিএমএস এ তো আমরা প্রায় বছর 2 এখানে যে কদিন ডিউটি করছে আমরা কোনোদিন চোখই টের পাইনি। জানা গিয়েছে এই হাসপাতাল সাবমার্সিবল পাম্প দিয়ে তোলা জল পেত, কিন্তু ৩-৪ দিন আগে সেই পাম্প খারাপ হয়ে যায়। সমস্যা বাড়ায় হাসপাতালের অকেজো টিউবওয়েল। হাসপাতাল চত্বরে রয়েছে 4টি টিউবওয়েল। স্থানীয়দের দাবি এর মধ্যে 3টি দীর্ঘদিন ধরে অকেজো। চতুর্থ টিউবওয়েলটিও নাকি কয়েকদিন আগে খারাপ হয়ে যায়। এতে দুর্দশা বাড়ে রোগী ও আত্মীয়দের। এখান থেকে অনেকটা দূরে গেটের ওই সাইডে একটা কল আছে, ওখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে সেই জলটা। আর বাকি কলগুলো সব খারাপ। এখানে যে বাইরে যারা পেশেন্ট নিয়ে আসছে, বাড়ির লোকগুলো যে বাথরুম করবে সে পরিস্থিতিও নেই। একটা গাড়ি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেব গাড়ি অ্যারেঞ্জ করেছিলেন, আর সেই গাড়ি আজকে সকালেই চলে গেছে। তাও আমরা অন্য সাবমার্শাল থেকে লাইন টেনে জলের ব্যবস্থা করার চেষ্টা করছি। এবার সবটাই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হঠাৎ করে তো হলেই হয় না। বুধবারের মধ্যে জল স্বাভাবিক হবে বলছেন, হ্যাঁ, আশা করা যায়। হ্যাঁ, যেদিন রাতে খারাপ হয়েছে সেদিন রাত থেকে আমরা মিস্ত্রি পাঠিয়ে ওটা ঠিক করবার চেষ্টা করেছি, কিন্তু বাইরে ঠিক হয়নি। ওটা পুরো পাম্পের ভেতরের সমস্যা। এবার সেই পাম্প তুলে ছাড়াতে তো টাইম লাগবে না। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। নোনাই এবং তিস্তা দুই নদীর পরিশ্রুত জল পৌঁছবে দুই শহরের ঘরে ঘরে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি শহরে চলছে অমৃত প্রকল্পের কাজ। জলপাইগুড়িতে শহরের পাশাপাশি তিস্তার পরিশুদ্ধ জল পাবে শহর লাগোয়া দুটি গ্রামও। জলপাইগুড়িতে তিস্তা, আলিপুরদুয়ারে নোনায়, পাশাপাশি দুই জেলার দুই শহর পাবে দুই নদীর পরিশুদ্ধ জল। জলপাইগুড়িতে শহরের পাশাপাশি দুই গ্রামও পাবে তিস্তার পরিশ্রুত জল। এতদিন মাটির তলার জল পেত জলপাইগুড়ি শহর। এপ্রিল মাস থেকে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে যাবে তিস্তার পরিশ্রুত জল। অমৃত প্রকল্পে তিস্তার জলে পিপাসা মিটবে জলপাইগুড়ির। একই সঙ্গে তিস্তার পরিশোধিত জল পাবে জলপাইগুড়ি শহর লাগোয়া দুই গ্রামও, বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর। আমাদের তো কল দিলে পরে খুবই সুবিধা হয়। একটা কলের মধ্যে সব সময় জ্ঞান থাকে। আর তিস্তার জল যদি আমরা পাই তাহলে তো আমাদের ভালোই হয়, সমস্যাটাও মেটে, সবার সুবিধাও হয়। 2018 সালে জলপাইগুড়িতে অমৃত প্রকল্পের কাজ শুরু হয়। 150 কোটি টাকার এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের শুরু থেকে তিস্তার জল চেয়ে আবেদন জানিয়েছিলেন জলকষ্টে ভোগা বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগরের বাসিন্দারা। তাদের আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। আলাদা করে 4.5 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু হচ্ছে। এপ্রিল থেকে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে যাবে তিস্তার জল। একই সময়ে তিস্তার পরিশ্রুত জল পৌঁছে যাবে শহর লাগোয়া সুকান্তনগর ও বিবেকানন্দ পল্লীতে, গ্রাম দুটির পাড়ায় পাড়ায়। আর্সেনিক মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত এই বিশুদ্ধ পানীয় জল যে আমরা শহরের 2 লক্ষের উপর মানুষকে প্রদান করব, কোনো জলকষ্ট ওই চত্বরে থাকবে না, এটা আমি আপনাকে নিশ্চিত করে দিতে পারি। এটা এপ্রিলের মধ্যে কার্যকর, এপ্রিল 30-এর মধ্যে আমরা কার্যকর করতে বন্ধ করি। অনেক দূরে থেকে জল নিতে আসতে লাগে, এখানে একটা কল পুরো ভিড় থাকে, অনেকক্ষণ দাঁড়া থাকতে লাগে, কোনো সময় তো জলই চলে যায় দাঁড়ায় থাকতে থাকতে। তার জন্য যদি তিস্তার জলটাও যদি হয় তাহলে খুবই সুবিধা হবে। জলপাইগুড়ি শহরে তেষ্টা মেটাবে তিস্তা, অন্যদিকে আলিপুরদুয়ার শহর পাবে নোনাই নদীর জল। এখানেও অমৃত প্রকল্পে নোনাইয়ের জল পরিশোধন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। 2026 সালের মার্চের মধ্যে আলিপুরদুয়ার শহরের ঘরে ঘরে জল পৌঁছানোর টার্গেট। এবার শুরু হলো 3 ও 4 নম্বর ওয়ার্ডের কাজ। জোন সির কাজ শুরু হলো। এই জোন সিতে আমরা 3, 4, 2 আর 19 পড়েছি, 3 দিয়ে কাজ শুরু হলো। এখনো অবধি যা ঠিক আছে পৌরসভার তরফ থেকে আমরা 26 মার্চের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করব। আমরা খুব খুশি, বাড়ির মহিলারাও খুশি। অনেকটা দূর থেকে পিএইচি জল আনতে হবে, সেটার অবসান হবে, তার জন্য পৌর বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। জলপাইগুড়ি থেকে শান্তনু গড় এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।